শেখ হাসিনা ক্ষমতা হারানোর পেছনে জুলাই আন্দোলন নয়, তার গড কমপ্লেক্স দায়ী। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হলে একজন ব্যক্তি বিশ্বাস করতে শুরু করেন তিনি রাষ্ট্রের একমাত্র ত্রাণকর্তা। তখন সে তার ইগোকে ব্র্যান্ডিং করতে শুরু করে। সে মনে করে আমি নিজেই বাংলাদেশ, আর আমার বিপক্ষে যারা কথা বলে তারা বাংলাদেশের শত্রু। সাধারণ মানুষ সমালোচনাকে সেলিব্রেট করে, কিন্তু গড কমপ্লেক্সে আক্রান্ত মানুষ সমালোচনাকে মনে করে রাষ্ট্রদ্রোহিতা। শেখ হাসিনা চূড়ান্ত নার্সিসিস্ট। তার চারপাশে এমন একটি কমিউনিটি থাকে যারা তাকে সবসময় প্রশংসা ও সমর্থন জানাতে থাকে। এটাকে বলা হয় ইকো চেম্বার ইফেক্ট। আপনি যদি একজন ব্যক্তিকে বছরের পর বছর জাঙ্ক ইনফরমেশন খাওয়ান, সে কখনো দেশের প্রকৃত বাস্তবতা বুঝতে পারে না। শেখ হাসিনা বাংলাদেশ সম্পর্কে কোনো বাস্তব জ্ঞানই রাখে না। সে কাল্পনিক জগতে বাস করে। তার এমপি, মন্ত্রী ও আমলারা তাকে তাই শোনায় যা সে শুনতে ভালোবাসে। তারা মিথ্যা প্রশংসা ও ডেটা ফিল্টার করে তার মস্তিষ্ককে একটি প্যারালাল রিয়ালিটিতে আটকে ফেলেছে। শেখ হাসিনার ওয়ার্ল্ড ভিউ বাইনারি। সে রাজনীতিকে দুই ভাগে ভাগ করেছে, আমরা বনাম তারা। সে মাঝখানে কোনো নিউট্রাল গ্রাউন্ডই রাখেনি। আর তাই যে কোনো গণদাবি বা ক্ষোভকে সামাজিক চাহিদা হিসেবে না দেখে বিদেশি শত্রু অথবা প্রতিপক্ষ বলে উড়িয়ে দেয়। একটি সুস্থ সভ্যতার কাছে মানুষ থেকে প্রতিষ্ঠান বড়, কিন্তু এ ধরনের মানুষ বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী ও মিডিয়াকে দুর্বল করে নিজের দাস বানিয়ে রাখে। গড কমপ্লেক্সে আক্রান্ত মানুষ আত্মসংশোধন করে না। আপনি যদি তাকে প্রশ্ন করেন কেন আপনি এতগুলো মানুষের জীবন বিনাশ করছেন, সে আপনাকে পাল্টা প্রশ্ন করবে আপনারা কেন মানুষ হত্যা করছেন। সে একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে জাস্টিফাই করে। শেখ হাসিনা একজন সোশিওপ্যাথ। তার মধ্যে ক্ষমতা ধরে রাখতে সাধারণ মানুষের রক্তপাত, মৃত্যু বা নিপীড়নে ন্যূনতম অনুশোচনা বা অপরাধবোধ নেই। উল্টো তিনি নিজের বা দলের ক্ষয়ক্ষতিকে বিশাল করে দেখাতে শুরু করেন এবং ভিকটিমদের উপরই সমস্ত দায় চাপানোর চেষ্টা করেন। শেখ হাসিনা রাজনৈতিক ডিলিউশনে আক্রান্ত। তিনি হিউব্রিস বা চূড়ান্ত অহংকারী। আইন, সংবিধান, আন্তর্জাতিক মানবাধিকার এবং নৈতিকতাকে নিজের ক্ষমতার চেয়ে ছোট মনে করেন। তিনি মনে করেন আমি আইন, আমি রাষ্ট্র। বিজ্ঞানী ইভান প্যাভল দেখেছেন কুকুরকে খাবার দেওয়ার আগে প্রতিদিন ঘন্টা বাজালে একসময় ঘন্টার শব্দ শুনেই তার লালা নিঃসরণ হয়। শেখ হাসিনা নিজের বা সরকারের যে কোনো প্রশাসনিক ব্যর্থতা, দুর্নীতি ও হত্যাকাণ্ডের দায়ভার সম্পূর্ণ তৃতীয় কোনো পক্ষের উপর চাপিয়ে দিয়ে নিজেকে চিরন্তন নির্দোষ ও নিষ্পাপ দাবি করে। দীর্ঘদিন ধরে এই চর্চার ফলে তার ব্রেইন ধরেই নিয়েছে আমার ব্যর্থতা মানেই শত্রুপক্ষের ষড়যন্ত্র। শেখ হাসিনা চূড়ান্ত স্যাডিস্ট। জনগণের ভালোবাসা অর্জনে ব্যর্থ হলে তিনি ভয় ও আতঙ্ক সৃষ্টি করতেন, যেখানে ক্ষমতার একমাত্র ভাষা হয়ে ওঠে দমন-পীড়ন ও গুম খুন। তিনি জনগণের গণ অভ্যুত্থান, অসন্তোষ ও বৈষম্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভকে বাস্তব সামাজিক আন্দোলন হিসেবে স্বীকার না করে সেগুলোকে কেবল কয়েকটি রাজনৈতিক দলের উস্কানি বা মস্তিষ্ক বিকৃতির ফল হিসেবে দেখতেন। শেখ হাসিনা ক্ষমতা হারানোর ভয় পেতেন। ক্ষমতা চলে গেলে নিজের অস্তিত্বের বিলোপ ঘটবে, এজন্য তিনি পরপর 4 বার স্বৈরাচারী উপায়ে ক্ষমতায় বসেছেন। শেখ হাসিনার মনস্তাত্ত্বিক ছক কেবল নার্সিসিজম বা সোশিওপ্যাথিতে সীমাবদ্ধ নয়। এটি আধুনিক মনস্তত্ত্বের ডার্ক ট্রায়াড, অর্থাৎ নার্সিসিজম, ম্যাকিয়াভেলিয়ানিজম এবং সাইকোপ্যাথির একটি নিখুঁত রাজনৈতিক বাস্তবায়ন। তিনি রাজনীতিকে কোনো সেবামূলক বা গণতান্ত্রিক চুক্তি হিসেবে দেখেননি, দেখেছেন চরম কৌশলগত খেলা মাত্র, যেখানে ক্ষমতা ধরে রাখতে নৈতিকতা, মানুষের জীবন বা সত্যের কোনো স্থান নেই। মনস্তাত্ত্বিক মার্টিন সেলিগম্যান একটি থিওরি দিয়েছেন যার নাম লার্নড হেল্পলেসনেস। শেখ হাসিনা পুরো জাতিকে এমন একটি মানসিক অবস্থায় নিয়ে যেতে চেয়েছিলেন যেখানে সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করে প্রতিবাদ করে কোনো লাভ নেই, রাষ্ট্রযন্ত্র অপরাজেয়। বছরের পর বছর গুম, খুন এবং ভয়ের সংস্কৃতি তৈরি করার পেছনে মূল উদ্দেশ্য ছিল জনগণের প্রতিরোধ ক্ষমতাকে নিউরোলজিক্যালি নিষ্ক্রিয় করে দেওয়া। সাইকোলজি ও অর্থনীতির একটি নীতি আছে যার নাম সাঙ্ক কস্ট ফ্যালাসি। একজন ব্যক্তি যখন কোনো ভুল পথে বিশাল পরিমাণ সম্পদ, সময় বা রক্ত বিনিয়োগ করে ফেলে, তখন সে ভুল স্বীকার করে ফিরে আসার বদলে সেই ভুল পথেই আরও বেশি আগ্রাসী হয়ে ওঠে।
শেখ হাসিনা তার 15 বছরের শাসনামলে ভোটাধিকার হরণ ও প্রতিষ্ঠান ধ্বংসের যে বিশাল পাহাড় গড়েছিলেন, সেখান থেকে পিছু হটার উপায় তার ছিল না। ফলে পতনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আরও বেশি রক্তপাত ও দমন পীড়নের পথ বেছে নিতে বাধ্য হন। ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তির গড কমপ্লেক্স একা কাজ করতে পারে না। এর জন্য প্রয়োজন হয় পুরো শাসনযন্ত্রের মনস্তাত্ত্বিক দাসত্ব। বিউরোক্রেসি, পুলিশ ও বিচার বিভাগকে এমনভাবে কন্ডিশনিং করা হয়েছিল যে কর্মকর্তাদের নিজস্ব কোনো নৈতিক বা পেশাগত এজেন্ডা ছিল না। তারা কেবল শাসকের ইচ্ছা বাস্তবায়নকেই নিজের একমাত্র দায়িত্ব মনে করত, যাকে মনস্তত্ত্বে বলা হয় এজেন্টিক স্টেট, যেখানে মানুষ মনে করে সে কেবল ওপরের আদেশের বাস্তবায়নকারী, তাই অপরাধের দায় তার নয়। শেখ হাসিনা সবসময় ভিকটিম কার্ড প্লে করেন। একজন স্বৈরাচারী শাসক যখন হাজার হাজার মানুষের উপর নির্মম নির্যাতন চালায়, তখন তার নিজের মস্তিষ্কেও এক ধরনের মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। এই দ্বন্দ্ব এড়াতে তিনি নিজেকে বোঝান যে আমি যা করছি তা দেশের ভালোর জন্যই করছি। এর ফলে তার মস্তিষ্কে এক ধরনের প্যারাডক্সিক্যাল ভিকটিমহুড তৈরি হয়, অর্থাৎ রক্তপাত ঘটিয়েও তিনি নিজেকে অপরাধী না ভেবে নিজেকে এবং নিজের পরিবারকে মহাবিশ্বের সবচেয়ে বড় ভিকটিম বা ক্ষতিগ্রস্ত মনে করতে থাকেন। শেখ হাসিনা ক্যাসান্ড্রা সিন্ড্রোমে আক্রান্ত। স্বৈরাচারী শাসনের শেষ ধাপে শাসক এমন এক পর্যায়ে পৌঁছান যেখানে কোনো সত্য বা বাস্তব সতর্কবার্তা তার কান পর্যন্ত পৌঁছায় না। যদি কোনো নিরপেক্ষ গোয়েন্দা বা বুদ্ধিজীবী তাকে বলতেন যে জনগণের খুব চরম পর্যায়ে এবং আপনার পতন আসন্ন, তিনি সেই সত্যবাদীকেও শত্রুপক্ষের এজেন্ট মনে করে সরিয়ে দিতেন। এই ক্যাসান্ড্রা সিন্ড্রোমের কারণে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করতেন যে রাজপথের লাখ লাখ মানুষ আসলে কৃত্রিম এবং তার ক্ষমতা চিরস্থায়ী। শেখ হাসিনা এখনও বিশ্বাস করেন তিনি পুনরায় ক্ষমতায় ফিরে আসবেন। নিউরোসায়েন্সে এই সমস্যাটিকে বলে ফ্যান্টম লিম্ব সিন্ড্রোম। নিউরোসায়েন্স বলছে একজন ব্যক্তির পা কেটে ফেলে দেওয়ার পরও তার মস্তিষ্ক পায়ের ব্যথা অনুভব করে, কারণ সে তখনও বিশ্বাস করে তার পা এখনও আগের জায়গায় রয়ে গেছে। বিজ্ঞান বলছে পা কেটে গেলেও মস্তিষ্কে ওই অঙ্গটির জন্য সংরক্ষিত নিউরাল ম্যাপ মুছে যায় না। শেখ হাসিনা এখনও বিশ্বাস করে না যে সে ক্ষমতাচ্যুত হয়েছে। সে এখনও অবচেতনে বিশ্বাস করে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী। যখন একটি পুরো জাতি বা দেশের ৯৯% মানুষ কোনো শাসকের বিরুদ্ধে রক্তক্ষয়ী অভ্যুত্থান ঘটায়, তখন সাধারণ মানুষের নিউরোলজিক্যাল সিস্টেম এটিকে জনগণের চূড়ান্ত প্রত্যাখ্যান হিসেবে ধরে নেয়। কিন্তু একজন চূড়ান্ত নার্সিসিস্ট ও সিজোফ্রেনিক রাজনীতিকের মস্তিষ্ক এই বিশাল প্রত্যাখ্যানের আঘাত সহ্য করার মতো ক্ষমতা সম্পন্ন নয়। তিনি নিজেকে বোঝান, দেশের কোটি কোটি মানুষ আমাকে এখনও ভালোবাসে। রাজপথের ওই লাখ লাখ মানুষ ছিল কিছু বিদেশি চক্রান্তকারী বা উগ্রপন্থী। আমি ফিরে গেলেই আবার মানুষ আমার পায়ে লুটিয়ে পড়বে। এই চরম আত্মপ্রতারণা ছাড়া তার পক্ষে মানসিকভাবে টিকে থাকা অসম্ভব। তিনি এখনও একটি কাল্পনিক রাজত্বে বাস করছেন। তার মস্তিষ্ক এই নির্মম সত্যটি মেনে নিতে অস্বীকার করছে যে তার ক্ষমতার ভিত্তি কোনো ভালোবাসার উপর ছিল না, ছিল রাষ্ট্রীয় অস্ত্রের ভয়ের উপর। অস্ত্র ও পুলিশ বাহিনীর শাসন চলে যাওয়ার পর তিনি এখন নিঃস্ব। কিন্তু শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা কি শূন্য? না। বিপ্লব বা গণঅভ্যুত্থানের পর যদি নতুন সরকার বা বিপ্লবীরা দ্রুত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে ব্যর্থ হয়, তবে সমাজে এক ধরনের অরাজকতা ও চরম অনিশ্চয়তা তৈরি হয়। মনস্তাত্ত্বিক পরিভাষায় একে বলে অথরিটেরিয়ান নস্টালজিয়া। মানুষ যখন নতুন ব্যবস্থার মধ্যে চরম অর্থনৈতিক সংকট বা বিশৃঙ্খলা দেখে, তখন অবচেতনভাবেই তারা পুরনো কঠোর শাসনের সুশৃঙ্খল পরিবেশকে মিস করতে শুরু করে। ইতিহাসে নেপোলিয়ন বোনাপার্ট যখন এলবা দ্বীপে নির্বাসিত হওয়ার পর ফ্রান্সে ফিরে এসে আবার ক্ষমতা দখল করেছিলেন, তার প্রধান কারণ ছিল পরবর্তী বোরবন রাজপরিবারের ব্যর্থতা এবং জনগণের চরম অসন্তোষ। একজন শাসক যখন 15 থেকে 20 বছর টানা ক্ষমতায় থাকেন, তখন তিনি কেবল প্রশাসনিক পদগুলোতে লোক বসান না, বরং পুরো ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে ডিপ স্টেট তৈরি করে যান। শাসক ফিজিক্যালি পালিয়ে গেলেও বা ক্ষমতাচ্যুত হলেও তার তৈরি নেটওয়ার্ক, অর্থাৎ আমলাতন্ত্র, মূলধনের মালিক, মিডিয়া ও আইন শৃঙ্খলা বাহিনীর সুনির্দিষ্ট অংশ স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে থাকে। নতুন সরকার যদি এই সিন্ডিকেটকে গোড়া থেকে উপড়ে ফেলতে না পারে, তবে সেই নেটওয়ার্কটি পুরনো শাসককে ফিরিয়ে আনার অনুঘটক হিসেবে কাজ করে।
ইতিহাসে বেশিরভাগ ক্ষেত্রে নির্বাসিত বা বিতাড়িত একনায়করা নিজের শক্তিতে নয়, বরং পাওয়ারফুল এক্সটার্নাল অ্যালকোহল বা ভূরাজনৈতিক শক্তির মদতে ক্ষমতায় ফেরেন। যদি কোনো শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র বা পরাশক্তি মনে করে যে সাবেক শাসককে ক্ষমতায় রাখাই তাদের আঞ্চলিক স্বার্থ ও নিরাপত্তার জন্য জরুরি, তবে তারা সেই শাসককে আশ্রয়, অর্থ, প্রচারণা এবং কৌশলগত সমর্থন দিয়ে বাঁচিয়ে রাখে। সুযোগ বুঝে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি করে সেই শাসককে আবার পুতুল সরকার হিসেবে পুনর্বাসিত করার চেষ্টা চালানো হয়। স্বৈরাচারীদের ক্ষমতায় ফেরার সবচেয়ে বড় হাতিয়ার হলো তাদের সোশিওপ্যাথিক মাইন্ডসেট। একজন সাধারণ গণতান্ত্রিক নেতা জনগণের রক্তপাত বা গৃহযুদ্ধের আশঙ্কায় পিছিয়ে আসতে পারেন, কিন্তু একজন চূড়ান্ত নার্সিসিস্ট বা ডিলিউশনাল শাসকের কোনো নৈতিক অপরাধবোধ বা অনুশোচনা থাকে না। তিনি রাষ্ট্রকে ছারখার করে দিয়ে হলেও হাজার হাজার মানুষের লাশ টপকে ক্ষমতায় ফিরতে দ্বিধা করেন না, কারণ তার কাছে নিজের ইগো এবং ক্ষমতাই চূড়ান্ত, রাষ্ট্র বা জনগণ নয়।